আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তোমাদের পঞ্চম পর্বের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আজকে আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে হাইড্রোলিক্স। এবং এই সাবজেক্ট নিয়ে অনেকের মধ্যে অনেক জল্পনা কল্পনা থাকে, অনেকেই ভয় পায়। কিন্তু বিশ্বাস করো, এই এই বইটা এত সহজ। যারা তোমরা আমাদের জিওটেকনিকটা করছো, তোমরা কিন্তু অনেকেই জিওটেকনিক ভয় পাই তাই, কিন্তু আমাদের ক্লাস করার পরে অনেকেই কিন্তু ভয় ভেঙে গেছে। কারণ পড়াশোনাকে ইজিলি নিলে পড়াশোনা এমনি ইজি হয়ে যায়। তুমি যখন কোনো কিছুকে একটু হার্ড ভাববা, কঠিন ভাববা, তখন সেই জিনিসটা তোমার জন্য, তোমার মাইন্ড সেট আপ হয়ে গেছে কঠিন, ওটা কঠিনই মনে হবে। আর জিওটেকনিক, আমি বলতে জিওটেকনিকের থেকে অনেক গুণে সহজ সাবজেক্ট হচ্ছে হাইড্রোলিক্স। হ্যাঁ, এই হাইড্রোলিক্সের মধ্যে তোমাদেরকে হয়তো অনেকে ভয় দেখাবে যে ডিপার্টমেন্টে পঞ্চম পর্বে হাইড্রোলিক সাবজেক্ট আছে, এটা খুবই কঠিন, কিন্তু না, তাদেরকে বলবো দেখা যাবে কত কঠিন। ঠিক আছে, এই বইটা খুবই সহজ। এবং তুমি যদি কনসেপ্ট ওয়াইজ বেসিক থেকে পড়াশোনা করে যাও প্রথম দিক থেকে, তাহলে দেখবা পরের দিকে ম্যাথের মধ্যে কিছু কিছু টার্ম আসে, যে টার্মগুলো আমাদের মূলত প্রথম অধ্যায় থেকেই শিখে যাইতে হবে। তো প্রথম অধ্যায় থেকে যদি আমরা শিখে যাই, তাহলে পরের দিকে যত কঠিন হোক না কেন, সেইগুলো আমরা আমাদের কাছে পরিচিত মনে হবে। ঠিক আছে, আর কখনো এটা মাথায় আনবা না যে এই সাবজেক্টটা কঠিন। এই সাবজেক্ট খুবই সহজ, সেটা তুমি ক্লাস করলেই বুঝতে পারবা যে এরা কত সুন্দরভাবে এই সাবজেক্টটা কত সহজভাবে শেষ করা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের প্রথমত আমরা আসি হচ্ছে বইয়ের নাম কি, হাইড্রোলিক্স। ঠিক আছে, তো হাইড্রোলিক্স সাবজেক্টটা মূলত এটা একটা শাখা সাবজেক্ট, বুঝছো? এটা হচ্ছে হাইড্রোমেকানিক্স, একটা সাবজেক্ট আছে যেটা বিএসসি লেভেলে আছে। এই হাইড্রোমেকানিক্সের একটা পার্ট হচ্ছে হাইড্রোলিক্স। কি বললাম? হাইড্রোমেকানিক্সের, এগুলো এমনি মনে রাখো, এগুলো যদি পারো একটু খাতায় ছোটো করে নোট করে রাখো, এইটুকুই, তাছাড়া এগুলো পরীক্ষাতে আসবে না। হাইড্রোমেকানিক্স একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের ক্ষুদ্র একটা অংশ হচ্ছে হাইড্রোলিক্স। এখন হাইড্রোমেকানিক্স জিনিসটা কি? হাইড্রোমেকানিক্স হচ্ছে, ধরো একটা একটা অবশ্যই এটা তো একটা কি শাখা, পড়াশোনার একটা শাখা না, একটা বিজ্ঞানের একটা শাখা। তো হাইড্রোমেকানিক্স বিজ্ঞানের এমন একটা শাখা যার মধ্যে তরল পদার্থ নিয়ে আলোচনা করা হয়, তরল পদার্থ নিয়ে গবেষণা করা হয়। তবে তরল পদার্থ নিয়ে যত তোমার তথ্যাদি সব কিছু আসে কোথার থেকে? হাইড্রোমেকানিক্স থেকে। দেখো, এখানে দুইটা কথা আসবে, একটা হচ্ছে তরল পদার্থ, আরেকটা আমি অ্যাড করতেছি, সেটা হচ্ছে পানি। একটা তরল পদার্থ আর একটা পানি, দুইটা কি এক? এক না। তরল পদার্থের মধ্যে পানি, তরল পদার্থের মধ্যে পানি আছে, মধু আছে। তারপরে তুমি যদি কি বলো, পারদ নিয়ে আসো, পারদ আছে, সমুদ্রের পানি আছে, তাই না? তো তরল পদার্থ অনেক রকম হইতে পারে, তেল আছে, গ্যাস তেল আছে। তো এই যে অনেক কিছু লিকুইড, লিকুইড কিন্তু অনেক রকমের হয়ে থাকে, বাট পানি এই একটা নির্দিষ্ট একটা পদার্থ। তাহলে অনেকগুলো তরল পদার্থ, অনেকগুলো পদার্থ নিয়ে তরল পদার্থের আমরা শাখাটা গ্রহণ করি, তাই না? তো এই যে হাইড্রোমেকানিক্স, এই হাইড্রোমেকানিক্সের মধ্যে, ধরো হাইড্রোমেকানিক্স, এই হাইড্রোমেকানিক্সের মধ্যে আমাদের যত প্রকারের লিকুইড আছে সব লিকুইড নিয়ে আলোচনা করা হবে, বুঝছো? তো এই হাইড্রোমেকানিক্সের একটা শাখা হচ্ছে হাইড্রোলিক্স। সেই হাইড্রোলিক্সে আমরা শুধুমাত্র, এই হাইড্রোলিক্সে শুধুমাত্র কী নিয়ে আলোচনা করা হবে? পানি নিয়ে আলোচনা করা হবে। তাহলে এই যে প্রথমে আমরা লিখে রাখছি, দেখো টপিক অনুযায়ী আমরা তোমাদের যদি পড়াই হাইড্রোলিক্স, তাহলে হাইড্রোলিক্সটা আসলে কি? হাইড্রোলিক্স হচ্ছে হাইড্রোমেকানিক্সের একটা শাখা, যেখানে পানি নিয়ে আলোচনা করা হয় এবং পানি নিয়ে বিভিন্ন গবেষণামূলক কাজ করা হয়ে থাকে, বুঝছো? তাহলে এটাই হলো আমাদের কি, হাইড্রোলিক্স। আচ্ছা, এরপরে আসো কি, ফ্লুইড। ফ্লুইড মানে কি? প্রবাহী। ফ্লুইড মানে কি? ফ্লুইড মানে প্রবাহী। আচ্ছা, তাহলে এই যে প্রবাহী ও প্রবাহীর চাপ, প্রবাহী মানে কি? যেটা প্রবাহিত হয়, একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হয়। তা তোমাকে যদি বলে প্রবাহী কাকে বলে, প্রথম প্রশ্নটাই প্রবাহী, দেখছো? প্রবাহী। তাহলে প্রবাহীটা কি? তুমি একদম শর্টকাটে লিখতে পারো যে, যে সকল পদার্থ, যে সকল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। এক স্থান থেকে অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে কি হতে পারে? স্থানান্তরিত হতে পারে। স্থানান্তরিত, স্থানান্তরিত
হতে পারে। ঠিক আছে, একদম সহজ। কেউ যদি বলে যে সকল পদার্থ জায়গার পরিবর্তন করতে পারে, নিজের অবস্থানের পরিবর্তন করতে পারে, তাহলে সংজ্ঞা হয়ে যাবে। কারণ তরল পদার্থ বা লিকুইড তুমি যখন কোনো জায়গায় রাখবা, সে সেখানে কিন্তু থাকবে না, গড়ে চলে যাবে অন্যদিকে, তাই না? যেদিকে একটু ঢালু পাবে সেই দিকে চলে যাবে। বাট তুমি যদি এক জায়গায় চেয়ার রাখো, চেয়ারটা কি দেখছো চলে যাইতে? হ্যাঁ, যায়নি। তারপরে তুমি একটা টেবিল রাখছো, যেখানে রাখছো সেখানেই আছে। কঠিন পদার্থ কী হয়, যেখানে সেখানেই থাকে। বাট এদের তরল পদার্থ প্রবাহী যেটা, এই যেটা প্রবাহিত হতে পারে, এটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কি স্থানান্তরিত হতে পারে। এই জন্য এটাকে কি বলা হয়, প্রবাহী। এখন যে সব 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 লিকুইড, সব তরল তো আর প্রবাহিত হতে পারে না। অনেক মানে এমন কিছু লিকুইড হয়তো তুমি আছে যেটা তুমি রাখছো কোনো এক জায়গায়, সেটা আর কি হতে পারতেছে না, মানে যে জায়গায় রাখছো সেখানেই থাকে, ওর ওর কোনো নির্দিষ্ট গতিপথ নাই, ঢালু হলেও চলতে পারতেছে না। হতে পারে, এমন কিছু থাকতেও পারে, পারে না? পারে। তো সেটা কিন্তু আবার কি হবে না, প্রবাহী হবে না। প্রবাহী হতে গেলে এটাই কন্ডিশন যে স্থানান্তরিত হতে হবে, ওর নিজের জায়গার পরিবর্তন করতে হবে ওকে, এটাই হবে হচ্ছে কি প্রবাহী। বোঝাতে পারলাম? তাহলে এটা হলো আমাদের প্রবাহী, এই যে প্রবাহী। এরপরে বলছি লিকুইড। লিকুইড মানে কি, তরল। লিকুইড মানে কি বলো? লিকুইড মানে হচ্ছে তরল। তাহলে তরল পদার্থ, আবার তরল জিনিসটা কি? হুম, তরলের সংজ্ঞা যদি তোমার কখনো কেউ জিজ্ঞেস করে, তখন তুমি কি বলবা বলো? তরলের যদি সংজ্ঞা তুমি দিতে চাও বা মানে বলতে চাও তরল জিনিসটা কি, তরল হচ্ছে যে পদার্থ কোনো পাত্রে রাখলে, যে পদার্থ কোনো পাত্রে রাখলে ওই পাত্রের আকার ধারণ করে, তাকে বলা হয় তরল পদার্থ। কোনো একটা পদার্থ, সেটা কি হইতে পারে, পানি হইতে পারে, তারপরে মধু হইতে পারে, দুধ হইতে পারে, পারদ হইতে পারে, যেটাই হোক না কেন, সেটা যদি কোনো পাত্রের উপরে রাখা হয়, সেই পাত্রের যে আকার, সেই আকারটা যদি ধারণ করতে পারে, তাহলে সেই পদার্থটাকে আমরা বলবো হচ্ছে কি পদার্থ, তরল পদার্থ। বুঝছো? তো এইভাবে সংজ্ঞাগুলো তোমরা খাতার মধ্যে একটু নোট করে রাখবা। তাহলে তরল পদার্থ কি, জায়গা দখল করতে, মানে কোনো যেই যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করতে পারে। তাহলে তরলটা কি, পাত্রের আকার ধারণ করতে পারে, আকার ধারণ করতে পারে। তাহলে তরল পদার্থ পাত্রের আকার ধারণ করতে পারে। বুঝছো? আচ্ছা, এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্যাস। দেখো, গ্যাস জিনিসটা কি, গ্যাসের সংজ্ঞা তোমরা মানে ছোটবেলা থেকেই পড়ে আসতেছ। যে বস্তুর কি আছে, যে বস্তুর আকার ও আয়তন নেই, যে বস্তুর আকার ও নির্দিষ্ট আয়তন নেই, তাকে কি বলা হয়, গ্যাস বলা হয়। এটার সংজ্ঞা তোমরা ইজিলি পারবা, এটা আর বলে দেওয়া লাগতেছে না। এরপর ঘনত্ব। ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব, এই দুটোর ক্ষেত্রে আমাদের কিছু মান মুখস্থ রাখা লাগবে, সেগুলো আমি একটু দেখি। দেখো, এখানে পানির ঘনত্ব আছে, তারপরে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ওজন, এই জিনিসগুলো, বিশেষ করে এখন যে এই জিনিসগুলো তোমাদেরকে দেখানো হবে, এইগুলো একটু সুন্দর করে খাতার মধ্যে নোট করে রাখবা, কারণ এই জিনিসগুলো তোমাদের ম্যাথের ক্ষেত্রে করতে গেলে অবশ্যই অবশ্যই লাগবে। ঘনত্ব, তাহলে ঘনত্বের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তাহলে এটা বলা হয় একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব কি, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, ঘনত্ব বলে। ব্যাস, এটুকু লিখলেই হবে। এখন আমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পানির ঘনত্ব। শুধুমাত্র পানির যে ঘনত্ব, এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে, পানির ঘনত্ব। তো ঘনত্বকে আমরা নর্মালি রো দ্বারা প্রকাশ করি। তো পানির ঘনত্ব তোমরা কিন্তু জানো, 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। কিন্তু এখানে কখনো সেন্টিমিটার লাগবে, কখনো গ্রাম সেন্টিমিটার লাগবে, এজন্য আমাদের 3টা ইউনিট এটা মুখস্থ রাখতে হবে। বুঝছো? 3টা, একটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব,
এটা হচ্ছে এমকেএস। এমকেএস এমকেএস কি? এটা একটা ইউনিট এমকেএস। এমকেএসের মধ্যে কি আছে? মিটার, কেজি, সেকেন্ড। অর্থাৎ এই যে এখানে যে মিটার আছে আর এখানে কেজি আছে, এই জন্য এটা কি হচ্ছে? এমকেএস ইউনিট। এখন যদি সিজিএস ইউনিটে যাই আমরা, তাহলে সিজিএস ইউনিটে আমাদের হবে হচ্ছে 0.001, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব সিজিএস ইউনিটে। সরি, এখানে একটা জিনিস মিস্টেক হচ্ছে, সেটা হলো 0.01, এটা তো কেজি কেজি হবে, হ্যাঁ, কেজি পার সেন্টিমিটার কিউব। এখানে এটা সিজিএস ইউনিট ডাইরেক্ট বলা যায় না, এটাকে ইউনিট না লেখাই বেটার, কারণ সিজিএস ইউনিটে হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বইয়ের মধ্যে এখানে তোমাদের ইউনিট দেওয়া আছে, কিন্তু ওটা তো সিজিএস হচ্ছে না, কারণ সিজিএস হতে গেলে কি লাগবে? সেন্টিমিটার লাগবে, গ্রাম লাগবে আর সেকেন্ড লাগবে। কিন্তু এখানে আছে কি? কেজি আবার সেন্টিমিটার, কিন্তু ওটা মিলবে না। এই জন্য এখানে কোনো তোমাদের কি বলে ইউনিট লেখার দরকারই নেই। তাহলে এখানে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হবে আমাদের সিজিএস, কারণ এখানে গ্রাম আছে, এখানে সেন্টিমিটার কিউব আছে, বুঝছো? তাহলে পানির ঘনত্বের ক্ষেত্রে এই তিনটা জিনিস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে 1000 কেজি পার মিটার কিউব, অর্থাৎ 1 মিটার কিউব জায়গার মধ্যে যদি তুমি পানি রাখো, তাহলে তার ওজন হবে 1000 কেজি। এরপরে যদি 1 সেন্টিমিটার কিউব জায়গার মধ্যে পানি রাখো, সেটার ওজন হবে 0.001 কেজি। এটাদের কিন্তু এটাই বোঝায়। আবার 1 সেন্টিমিটার কিউব জায়গায় যদি তুমি পানি রাখো, তাহলে সেই পানির ওজন হবে 1 গ্রাম। বোঝা গেছে? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কি? ঘনত্ব। এরপরে আমরা আসি আপেক্ষিক গুরুত্বতে। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব 2 নাম্বার। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। তো এখানে আপেক্ষিক গুরুত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই অধ্যায়ের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বকে প্রকাশ করা হবে এস দ্বারা, ঠিক আছে? তাহলে আপেক্ষিক গুরুত্ব এস ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে তরলের ওজন ডিভাইডেড বাই সমান আয়তনের পানির ওজন বা ওজন। তাহলে তরলের ওজন বা ঘনত্ব হতে পারে, ওজন বা ঘনত্ব ডিভাইডেড বাই সম আয়তনের পানির ওজন বা ঘনত্ব, ঠিক আছে? অর্থাৎ এই তরল পদার্থর আয়তন যা হবে, পানির আয়তনও তত হতে হবে। বোঝা গেছে? তাহলে সেটা হবে কি? আপেক্ষিক গুরুত্ব। তো নরমালি এখানে আমাদের আপেক্ষিক গুরুত্ব, দেখো, এই তরলের ক্ষেত্রে যদি পানি হয়, ধরো পানি আছে 10 কেজি, আবার সম আয়তনের পানির ওজন কত হবে? 10 কেজি হবে না? অর্থাৎ 1 মিটার কিউবের মধ্যে পানি আটে লাগে কতটুকু? 1 কেজি, 1000 কেজি। এখন আমি যদি পানির আপেক্ষিক গুরুত্ব বের করতে চাই, দেখো বের করে দেখাই। পানির আপেক্ষিক গুরুত্ব, তো পানির আপেক্ষিক গুরুত্ব এস ইজ ইকুয়াল টু, দেখো তরলের ওজন, ধরো 1 মিটার কিউব জায়গার মধ্যে পানি আছে, তো 1 মিটার কিউব জায়গার মধ্যে পানির ওজন কত হবে? 1000 কেজি হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 1000 ডিভাইডেড বাই 1000। কেন 1000 হলো? সম আয়তনে পানির ওজন, তরলের ওজন, এখানে তরলও পানি আবার সম আয়তনের পানি তো আছেই। তাহলে এটা কেটে গেলে আপেক্ষিক গুরুত্ব থাকে কত বলো? 1 থাকে। তাহলে পানির আপেক্ষিক গুরুত্ব কত? 1। নর্মালি এটা আমরা মুখস্থ করি, কিন্তু এটা এই যে এইভাবেই আসে, এই পদ্ধতিতেই কিন্তু এটা বের করা যায়। এরপর আরেকটা জিনিস আমাদের লাগে, সেটা হচ্ছে পারদের আপেক্ষিক গুরুত্ব। তো পারদের আপেক্ষিক গুরুত্ব এস ইজ ইকুয়াল টু 13,600। ধরো 1 মিটার কিউব জায়গার মধ্যে যদি তুমি পারদ রাখো, সেটার ওজন হবে হচ্ছে 13,600।
600। এখন এই 13,600কে যদি, হ্যাঁ 13,600 না, 13,600, 13,600কে যদি আমরা আবার 1000 দ্বারা ভাগ করি, কারণ ধরো 1 মিটার কিউব জায়গার মধ্যে এখানে 1 মিটার কিউব জায়গা, এই 1 মিটার কিউব জায়গার মধ্যে আমার পারদ আছে, পারদ দ্বারা পূর্ণ আছে, সেই পারদের ওজন হচ্ছে 13,600। তো আমরা সূত্র কি জানি, তরলের ওজন। তাহলে এই পারদ একটা তরল, তার ওজন কত, 13,600। আর সমায়তনের পানির ওজন, এখন এটার আয়তন হচ্ছে 1 মিটার কিউব। তাহলে 1 মিটার কিউব জায়গায় যদি আমি পানি দ্বারা পূর্ণ করি, ওজন কত হবে, এই যে 1000 হবে, 1000 দ্বারা ভাগ করলাম। এই জন্য আমাদের পারদের যে আপেক্ষিক গুরুত্ব সেটা আছে 13.6। বুঝছো? এই যে এই দুইটা একদম ঠোঁটস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, সবসময় লাগবে, ম্যাথ করতে গেলেই লাগবে। বোঝা গেছে? পানির আপেক্ষিক গুরুত্ব এস এর মান কত, 1। পারদের আপেক্ষিক গুরুত্ব এস এর মান হচ্ছে 13.6। তোমরা এই যে এটা না লিখলেও হবে, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যেটা কিভাবে আসে সেই জন্য আমি করাই দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক ওজন। তো আপেক্ষিক ওজন, আপেক্ষিক গুরুত্ব আর একটা কি, ঘনত্ব। এই তিনটা রিলেটেড টাইপের জিনিস, একদম কাছাকাছি টাইপেরই হয়ে থাকে আর কি। আচ্ছা, তাহলে এটুকু মুছে দিলাম, তোমরা খাতার মধ্যে সুন্দরভাবে এটা উঠাই নিবা। আমি যে কথাগুলো বলতেছি হয়তো লিখতেছি না, সেইগুলোর মধ্যে থেকেও যদি কোনো কিছু নোট করার থাকে, তোমার মনে হচ্ছে যে এটা লিখে রাখলে ভালো হবে, সেটাও লিখবা, ঠিক আছে? সেটাও লিখে রাখবা। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আপেক্ষিক ওজন। তাহলে আমাদের ঘনত্ব হয়ে গেল, এখান থেকে আপেক্ষিক গুরুত্বও হয়ে গেল। আপেক্ষিক ওজন, আপেক্ষিক ওজন নর্মালি তোমরা বোঝো সবাই হয়তো। দেখো আপেক্ষিক ওজনটা কি, একক আয়তনের ওজনকে, একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে। আপেক্ষিক ওজন বলে। তাহলে একক আয়তনের মানে কি, ওই যে পানির ঘনত্ব আর এটা রিলেট কাছাকাছি মনে হচ্ছে না, কিন্তু একটু পার্থক্য আছে, বুঝছো? আচ্ছা আগে লিখি তাহলে, তারপরে বুঝে দিচ্ছি। তো আপেক্ষিক ওজনকে আমরা এখানে প্রকাশ করি হচ্ছে ওমেগা দ্বারা, বুঝছো? এটার প্রকাশক কি, আপেক্ষিক ওজনের প্রকাশক, এটা মনে রাখবে, এগুলো মনে রাখতে হবে। আপেক্ষিক ওজনকে প্রকাশ করা হয় কি দ্বারা, ওমেগা দ্বারা। আপেক্ষিক ওজনকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। এই যে সেম জিনিসগুলোই এখন হয়তো দেখতেছি, এর মধ্যে প্রশ্ন নাই ভাই কেন পড়তেছি, যখন পরের মানে ম্যাথ করতে নিব বা পরের অধ্যায়ের দিকে যাব, তখন দেখবে এই বারবার এই ওমেগা, বারবার এস আসতেছে, বুঝছো? এই জন্য বেসিকটা আগে শেষ করে নিই, তখন ম্যাথ করতে গিয়ে দেখবা যে আরে এগুলো তো সব পারি আমরা, বুঝছো? এই জন্য প্রথম অধ্যায়টা একটু ভালোভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? দরকার হলে একটা ক্লাস দুইবার দেখবা, তিনবার দেখবা, কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে পরের চ্যাপ্টারে যাবা। আচ্ছা, তাহলে ওমেগা, ওমেগা, ওমেগার মানটা মূলত আপেক্ষিক ওজন, আমরা এটাকে 1, পানিরটা কিন্তু বের করতেছি, এই যে আপেক্ষিক ওজন এটা কিসের বের করতেছি, পানির ক্ষেত্রে। তাহলে পানির ক্ষেত্রে, এই যে পানির, তো সবসময় এই আপেক্ষিক ওজনটা পানিরই আমরা বের করব। এখানে যত জায়গায় আমাদের ওমেগার মানটা ব্যবহার করতে হবে, সব জায়গায় পানির মানটাই ব্যবহার করতে হবে। এই জন্য এটা আমাদের কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা তো ওখানে দেখলামই। তারপরে 1000 কেজি পার মিটার কিউব, এরপরে 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। তারপর এখন যেটা আসবে এটা হচ্ছে চেঞ্জ, হচ্ছে তোমার কার সাথে, ঘনত্ব আর আপেক্ষিক ওজনের সাথে। 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, বা 9.81 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার কিউব। দেখো এখানে কিছু জিনিস কনফিউজিং আছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে, তো সেই জিনিসগুলো কনফিউজিং রাখা যাবে না। যেমন এই যে ঘনত্ব আর আপেক্ষিক ওজন, দুটো তো দেখতে তো একই মনে হয়, কিন্তু পার্থক্যটা আসলে কই, দেখো ঘনত্ব যখন বলতেছে তখন শুধুমাত্র তুমি কেজি, গ্রাম এইগুলো ইউজ করতে পারবা,
কারণ ভরের ইউনিট কি বলো, ভরের ইউনিট হচ্ছে গ্রাম, কেজি, এগুলো হচ্ছে ভরের ইউনিট বা ভরের একক। কিন্তু যখন ওজনের কথা চলে আসবে তখন কিন্তু সাথে নতুন একটা জিনিস অ্যাড হবে, সেটা কি? নিউটন। অর্থাৎ ওই যে জির মানটা অ্যাড হয়। তোমরা জানো ভরের সাথে আমরা ওজন সমান কি জানি, ডাব্লু ইজ ইকুয়াল টু এম জি। তো নর্মালি এই যে এম, এটার ইউনিট হচ্ছে গ্রাম, কেজি, এগুলো হচ্ছে এর ইউনিট, পাউন্ড, ঠিক আছে। কিন্তু যখন তুমি এর সাথে 9.81 বা জির মানটা গুণ করে দিবা, এর ইউনিট কী বলো তো? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তো কেজির সাথে যখন মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ হয় তখন সেটা কি হয়ে যায়? নিউটন হয়ে যায়। কি হয়ে যায়? নিউটন হয়ে যায়, তাই না? তো ওজনের ক্ষেত্রে যখন আপেক্ষিক ওজন আসবে, ওজনের ক্ষেত্রে ইউ ক্যান ইউজ দিস 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, তুমি এটা ব্যবহার করতে পারবা। বাট যখন ঘনত্ব আসবে তখন তুমি এটা ইউজ করতে পারবা না। কিন্তু আবার একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু আবার আমরা ঘনত্বটা ঠিক ইউজ করতেছি, ভরেরটা ঠিক ইউজ করতেছি না? করতেছি। কিন্তু এইটার ক্ষেত্রে তুমি এই দুইটা আর ব্যবহার করতে পারবা না, এটাই পার্থক্য। শুধুমাত্র এখানে কিলো নিউটন হতে পারে, এই যে কি বলে আপেক্ষিক ওজনটা, আর ঘনত্বটা হতে পারে না, ঘনত্বটা হতে পারে না। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আপেক্ষিক ওজনের ক্ষেত্রে এইগুলো মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এই তিনটা তো আগে হয়ে গেল, একটা করলে এই তিনটা হয়ে যাচ্ছে। শুধুমাত্র 9.81, এই 9.81 তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছ, তাই না? 9.81, 9-10 থেকেই তোমরা দেখে আসতেছ যে জি এর মান হচ্ছে 9.81। আশা করি এটাও তোমাদের এক্সট্রাভাবে মুখস্থ করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা এটাও এখন মুছে দিলাম, তোমরা এটা সুন্দরভাবে খাতার মধ্যে উঠাই নিও। এরপরে আছে আমাদের সংকোচনশীলতা, কৈশিকতা, অ্যাডেশন, কোহেশন। ঠিক আছে, এই তিনটা আমরা আজকের এই ক্লাসটা, ফার্স্ট ক্লাস, একটু বেসিক দিয়ে আমরা শুধুমাত্র যেগুলো আমাদের ম্যাথ করতে যাই বা প্রমাণ করতে যাই, যেখানে যাই না কেন এই জিনিসগুলো লাগবে। দুইটা পার্টে কিন্তু ভাগ করছি, শুধু মানে একটা অধ্যায়টিকে দুইটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে প্রবাহী, শুধুমাত্র প্রবাহী নিয়ে আমরা এখন টাচ করতেছি। যখন প্রবাহী চাপে চলে যাব তখন আরও কিছু বেসিক আছে, সেগুলো পরে। আগে প্রবাহীটা আমরা শেষ করব দুইটা ক্লাসের মাধ্যমে, পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ প্রবাহী শেষ করে দিয়ে তারপরের ক্লাস থেকে প্রবাহীর চাপটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কৈশিকতা, সংকোচনশীলতা। দেখো সংকোচনশীলতাটা কি? যে সকল পদার্থকে চাপ দিয়ে আয়তন হ্রাস করানো যায়। নর্মালি তরল পদার্থকে কিন্তু পানি কিন্তু একটা সংকোচনশীল পদার্থ। তুমি ওটাকে প্রেসার দিয়ে ওটার আয়তন চেঞ্জ করতে পারবে না। তারপরেও যদি এমন কিছু তরল থাকতে পারে যে তরলকে চাপের মাধ্যমে ওটার আয়তন চেঞ্জ করা যায় বা আয়তন কমানো যায়, হ্রাস করা যায়, তো এই সকল পদার্থকে বলা হচ্ছে কি? সংকোচনশীল তরল বা সংকোচনশীল পদার্থ। আর এই যে সংকোচন হওয়ার যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় হচ্ছে সংকোচনশীলতা। সংকোচন হওয়ার ধর্মকে বলা হয় হচ্ছে সংকোচনশীলতা। এগুলো ধর্ম, পদার্থের ধর্মগুলো জেনে রাখা দরকার, বুঝছো? আমাদের সিভিল সেক্টরে অনেক জবের ক্ষেত্রে অনেক রকমেরই তো আমাদের সেক্টর আছে। অন্যান্য ডিপার্টমেন্টের থেকে সিভিলের জব সেক্টর হিউজ পরিমাণ, সেটা তো জানো, তাই না? তো এই যে কখন কোন জায়গায় তুমি জবে ঢুকবা বলা যায় না, এখন সেই জায়গায় গিয়ে কোনটা তোমার কাজে লাগবে সেটাও বলা যায় না। তো আগে থেকে এই জিনিসগুলো আমাদেরকে শিখে রাখা লাগবে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসো কৈশিকতা, যেটা হচ্ছে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এই কৈশিকতা থেকে আমাদের রচনামূলক প্রশ্ন হয়ে থাকে। কৈশিকতা থেকেই আমাদের রচনামূলক প্রশ্নগুলো হয়ে থাকে। এখন কৈশিকতা যদি তোমাদেরকে বুঝাইতে চাই, নর্মালি তোমরা স্ট্র চিনো তো? স্ট্র চিনো না? ওই যে মানে পাইপ যেটাকে বলা হয়, ডাব খাওয়ার সময় যে পাইপটা দেওয়া হয় ওটাকে বলা হচ্ছে কি? স্ট্র। স্ট্র সবাই চিনো অবশ্য। তো এই স্ট্রোর মধ্যে তুমি যখন এক গ্লাস পানি নিবা, নেওয়ার পরে ওই গ্লাসের মধ্যে স্ট্রোটা দিবা, ঠিক আছে? এক গ্লাস পানি নিবা, ধরো এখানে এক গ্লাস পানি আছে, এখানে এক গ্লাস পানি আছে, ঠিক আছে? এই যে এক গ্লাস না, এইটুকু পানি আছে, এতটুকু পানি আছে। তো তুমি কী করছো? এই স্ট্রোটা এর মধ্যে ডুবাইছো। এখন
দেখো কি কাহিনীটা ঘটবে এখানে। এই ইস্ট্রোটা ঢুকানোর পরে দেখবা এই পানির একটা মানে আকর্ষণ বলের কারণে এই যে এইভাবে একটা গোল চিহ্ন হয়ে মানে উত্তলাকৃতি আর কি হয়ে, এবার উত্তল বা অবতল, উত্তল হতে পারে অবতল হতে পারে, এই আকৃতির হয়ে এর মধ্যে দিয়ে উঠবে, উপরের দিকে উঠবে। অর্থাৎ পানির লেভেল যদি এটা হয় তাহলে ওই যে নল বা স্ট্র, সেই স্ট্রয়ের মধ্যে পানির লেভেল একটু উপরে থাকবে। এই যে একটা পার্থক্য হলো না এখানে, উচ্চতার পার্থক্য হলো না, হয়েছে? এই যে ধর্ম, একটা পদার্থের মধ্য দিয়ে এই যে পানি আছে এই দিকে, কিন্তু পানিটা উঠে গেছে কি একটু উপরে উঠে গেছে না? এই যে উঠে যাওয়ার যে ধর্ম, উপরে ওঠা বা নিচে নামা, উপরে উঠতেও পারে নিচে নামতেও পারে। সরু নলের ভিতর দিয়ে পানি উপরে বা নিচে, কোনো একটা সরু নল যদি কোনো পানির মধ্যে বা কোনো তরল পদার্থের মধ্যে দেওয়া হয়, তাহলে যদি তরল পদার্থটা এই সরু নলের উপরে অথবা নিচে, উপরে ওঠে বা নিচে নামে, এই যে যে ধর্মের কারণে উপরে উঠতেছে এবং নিচে নামতেছে, উপরে উঠতেছে এবং নিচে নামতেছে, এই ধর্মকে বলা হয় হচ্ছে কৈশিকতা। উপরে ওঠা অথবা নিচে নামার ধর্ম, এই ধর্মকে বলা হয় কি? কৈশিকতা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এখান থেকে রচনামূলক প্রশ্নে একটা প্রশ্ন প্রতিবার থাকে। হয় প্রমাণ থাকবে আর না হয় কি থাকবে, হয় প্রমাণ থাকবে আর না হলে ম্যাথ থাকবে। আমি যখন পরীক্ষা দিছিলাম কত সালে, তখন 22 সাল সম্ভবত, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 22 কি 23 হবে, হ্যাঁ পঞ্চম পর্ব 23 সালে কি 22 সালে, যাই হোক, তখন আমাদের এই অধ্যায় থেকে একটা ম্যাথ আসছিল রচনামূলক প্রশ্নে, যে ম্যাথ সলভ করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। কেউ যদি মানে কি বলে রেস লাগে করে বা কন্টেস্ট করে যে কার আগে কার হয়, তাহলে হয়তো 1 মিনিটেও ম্যাথ করা সম্ভব, এত সহজ, বুঝছো? তো এখানে কৈশিকতাটা বুঝছো তাহলে, যে কোনো একটা পানির মধ্যে বা কোনো একটা পাত্রের পানির মধ্যে যদি একটা নল দেওয়া হয় বা কৈশিক নল দেওয়া হয়, এটাকে বলা হয় কৈশিক নল, বুঝছো? এটাই কিন্তু কৈশিক নল। কৈশিকত ধর্ম আছে এর মধ্যে বিদ্যমান, এই জন্য এটাকে এর নাম দেওয়া হয়েছে কি? কৈশিক নল। ঠিক আছে? তাহলে কৈশিক নলের ভিতরে উপরে অথবা নিচে পানি ওঠে অথবা নামা করে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি? কৈশিকতা। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি, কিন্তু যখন আমরা প্রমাণ করব, ম্যাথ করব, তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে অ্যাডহেশন এবং কোহেশন, এই দুইটা ধর্ম, অ্যাডহেশন এবং কোহেশন, এই দুইটা ধর্ম মানে এটা এমনভাবে মনে রাখবা যেন সারা জীবনে কোনো ভুলে না যাও। ঠিক আছে? এটা যবে পরীক্ষা দিতে যাবা, দেখবা এমসিকিউ দিয়ে দিছে। অ্যাডমিশনে যখন পড়াশোনা শুরু করবা ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে, তখন দেখবা ডুয়েট অ্যাডমিশনের বইয়ের মধ্যে এমসিকিউ এর মধ্যে এই এমসিকিউ আছে, অ্যাডিশন কোহেশন আছে। বোঝা গেছে? তো এখন আমরা অ্যাডিশন দেখি আর কোহেশন দেখি। অ্যাডিশন জিনিসটা কি এবং কোহেশন জিনিসটা কি? নর্মালি তুমি একটা পাত্রে পানি আসিল, ধরো একটা পাত্র এখানে আছে, যে পাত্রের মধ্যে পানি আছে, আর একটা পাত্র এখানে আছে, যে পাত্রের মধ্যে কি আছে? দুধ আছে ধরলাম, এর মধ্যে আছে হচ্ছে পানি। তো তুমি যদি এই দুইটাকে একটা পাত্রে ঢালো, তখন কি হলো? এখান থেকে পানি গেছে কিছু পরিমাণ, আবার এখান থেকে দুধও আসছে কিছু পরিমাণ। তো এই যে দুইটা পদার্থ এক হয়ে যাবে, দুটো মিক্স হয়ে যায়। দুইটা পদার্থ কি আলাদা থাকে? থাকে না কিন্তু। পানি এবং দুধ যখন তুমি এক জায়গায় মিক্স করবা, তখন দেখবা দুটো একদম মিক্স হয়ে গেছে, তাই না? তো হয়তো দুধের ঘনত্ব যেটা সেটা হ্রাস পায়, তাই পায় না? হ্রাস পেয়ে কিন্তু দুটো মিক্স হয়ে যায়। এটা কেন হচ্ছে? এর পিছনে কারণ কি? মিক্স কেন হচ্ছে? মিক্স না হলেই তো পারতো। তেল কি করে? তেল ভেসে থাকে পানির উপরে, তুমি দিবা তেল, দেখবা তেল পানির উপরে ভেসে আছে, তাই না? তো এই যে পানি এবং দুধ দুইটা মিক্স হয়ে যাচ্ছে, এই মিক্স হওয়ার মানে পিছনে একটা আকর্ষণ বল কাজ করে বা সংযোগ হচ্ছে। এই যে পানির সাথে দুধ সংযোগ হয়ে দুটা মিক্স হয়ে গেল, এই যে একটা ধর্ম, একটা পদার্থের সাথে অন্য একটা পদার্থের যে সম্পর্ক বা যুক্ত হওয়ার যে মানে কি বলে, যুক্ত হওয়ার যে সামর্থ্য, এটাকে বলা হচ্ছে অ্যাডিশন।
এটা একটা পদার্থ, পানি একটা পদার্থ, দুধ একটা পদার্থ। দুইটা পদার্থ তুমি এক জায়গায় করছো, দুইটা পদার্থ পরস্পর কি হয়েছে, আকর্ষণের মাধ্যমে কিন্তু দুটা মিক্স হয়ে গেছে, তাই হয়েছে না? এটা সংজ্ঞা যদি আমি বলি বইয়ের ভাষায় কিভাবে আছে, এটা হ্যাঁ, দুটি ভিন্ন পদার্থের অণুর পারস্পরিক আকর্ষণকে অ্যাডেশন বলে। দুটো ভিন্ন পদার্থর অণুর পারস্পরিক আকর্ষণকে কি বলা হয়? অ্যাডেশন বলা হয়। এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, দুইটা পদার্থ এক জায়গায় করলাম, অণুর মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করতেছে, করার কারণে দুইটা অণু মিক্স হয়ে যাচ্ছে, আকর্ষণ বলের কারণে এক জায়গায় হয়ে যাচ্ছে। এই যে আকর্ষণ বলের কারণে দুটো এক জায়গায় হয়ে গেল, এটাকেই বলা হচ্ছে অ্যাডহেশন। তো নর্মালি এটা মনে রাখবা কীভাবে, দেখো অ্যাডহেশন, এখানে কিন্তু অ্যাড কথাটা আছে, আছে না? ধরো এই যে পানির সাথে আমি দুধ অ্যাড করতেছি, দুধের সাথে পানি অ্যাড করতেছি, তাহলে একটা পদার্থের সাথে আরেকটা পদার্থ কি করা হচ্ছে? অ্যাড করা হচ্ছে। যখন অ্যাড করা হচ্ছে বা যুক্ত করা হচ্ছে, তখন সেটাকে বলতেছি আমরা কি? অ্যাডহেশন। অ্যাডহেশন। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? কোহেশন। কোহেশন কি? কোহেশন, এটা হলো অ্যাডহেশন। প্রয়োজনে একটু চিত্র আঁকাই রাখতে পারো, অ্যাডহেশন। ঠিক আছে, তাহলে কি হলো? এটা ভিন্ন পদার্থের মধ্যে আকর্ষণ, ভিন্ন পদার্থের মধ্যকার ভিন্ন পদার্থ অণু লিখতে হবে। আকর্ষণ, আকর্ষণ হচ্ছে এই যে অ্যাডহেশন। আর কোহেশন কি? কোহেশনের সংখ্যা হচ্ছে একই পদার্থের অণুর পারস্পরিক আকর্ষণকে কোহেশন বলে। একই পদার্থের অণুর পারস্পরিক আকর্ষণকে, একই পদার্থের অণুর, তাহলে একই পদার্থের অণুর পারস্পরিক আকর্ষণকে, পারস্পরিক আকর্ষণকে কি বলে? কোহেশন বলে। কোহেশন বলে। বুঝতে পারছো? তাহলে কোহেশন জিনিসটা কি হলো? একটা পাত্রের মধ্যে পানি আছে, হ্যাঁ, এখন পানিগুলো এক জায়গায় আছে কেন? পানিগুলো এক জায়গায় আছে কেন? একটা শক্তির কারণেই আছে। পরস্পর অণুগুলো যদি দুইটা 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 পানির দুইটা অণু যদি নিজেদের মধ্যে আকর্ষণ বল না কাজ করতো, তাহলে কি সেটা একটা পাত্রে তুমি রাখতে পারতা? ওটাকে মিক্স হয়ে থাকতো? থাকতো না কিন্তু। এই যে ওই সেম পদার্থ, পানির কি H2O, এই অণু, এই অণুটাই একাধিক অণু কিন্তু এটার মধ্যে আছে, একাধিক অণু বিদ্যমান আছে, তাই আছে না? তো এই অণুটার পারস্পরিক মধ্যে এই একটা H2Oর সাথে আরেকটা H2O, একটা পানির সাথে আরেকটা পানি, এই যে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেটাকে বলা হচ্ছে কোহেশন। বুঝছো? তাহলে একই হলে কোহেশন, নতুন করে কোনো পদার্থ যদি আসে যুক্ত হয়, তাহলে অ্যাডেশন। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে অনেকগুলো এর মধ্যে আমরা দেখলাম। এই টপিকগুলোর মধ্যে যদি কোনো কিছু সমস্যা হয়, অবশ্যই কমেন্টেই জানাবা। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টেই জানাবা, কারণ তুমি কমেন্ট করে জানালে ওই সমস্যাটা হয়তো তোমার মনে হচ্ছে যেটা কি হবে, ওটা আরেকজনেরও মনে হতে পারে এই সমস্যাটা আসলে এটা সমস্যা মনে হচ্ছে, এটা কী হতে পারে। তুমি কমেন্ট করলে কমেন্টেই অ্যান্সারটা দিয়ে দিলাম, তাহলে তোমারও হয়ে গেল, পাশাপাশি আরও যাদেরকে ওই জিনিসটা মানে সমস্যা মনে হচ্ছে তাদেরও সলভ হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে যে প্রশ্নগুলো লিখছিলাম তার মধ্যে অনেক কিছু কিন্তু হয়ে গেল, যেমন প্রবাহী হয়ে গেছে, কৈশিকতা হয়ে গেছে, এরপরে পৃষ্ঠটান। ও হ্যাঁ, পৃষ্ঠটান তো হলো না। পৃষ্ঠটান কই থাকে? দেখো কৈশিকতার মধ্যেই কিন্তু পৃষ্ঠটান থাকে। যেহেতু পারি হয়ে যাচ্ছি, পৃষ্ঠটানটাও তোমাদের দেখাই দিই। পৃষ্ঠটান, দেখো কৈশিকতাটা কেন হচ্ছে, কৈশিকতাটা কেন হচ্ছে? এই যে পানির মধ্যে তুমি একটা কৈশিক নল ডুবাইলা, সেই পানির মধ্যে থেকে এই যে উপর দিকে উঠছে, ঠিক আছে? এখন এই যে এইদিকে কেন উঠলো? কারণ এইদিকে একটা বল কাজ করে, বুঝছো? এইদিকে একটা বল কাজ করে। কি বল এটা? এই বলটা হচ্ছে এই যে
যেই নলটা তুমি ডুবাইছো এই নলের পদার্থে ধর্মের কারণে একটা একটা নতুন টান অনুভব হয়। এবং এখানে অনেক প্রেশারে যে কী বলে এই যে গেজ চাপ শূন্য মানে চাপেরও একটা খেলা আছে এর মধ্যে, যদিও সেগুলো আমরা এখানে ওইভাবে বিবেচনা করা হয় না প্রমাণের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে। কিন্তু এই যে এই পদার্থ, যে পদার্থ তুমি ডুবালা এই পানির মধ্যে, সেই পানি আবার কি হলো, একটু উপরে উঠে গেল। এই যে একটা শক্তির কারণে উপরে উঠে গেল, একটা শক্তি যে কাজ করতেছে এই পাইপের চারপাশ দিয়ে। পাইপটা একটা কি বৃত্তাকার পাইপ, ধরো এই পাইপের চারপাশ দিয়েই তো পানি উঠবে, তাই উঠবে না? তাহলে এই চারপাশ দিয়ে একটা শক্তি কিন্তু একে কাজ করতে হচ্ছে, একটা শক্তি কাজ করতে হচ্ছে না? এই শক্তি যদি না কাজ করে, এই শক্তি যদি কাজ না করে, তাহলে পানি উপরে উঠবে? উঠবে না। কিন্তু যেহেতু ওঠে একটা ধর্ম, এই জন্য এখানে একটা বল কাজ করে, যেই বলটাকে বলা হয় হচ্ছে পৃষ্ঠ টান। একটা টান শক্তি কাজ করে, পৃষ্ঠ টান। বুঝছো? এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, 4 সিগমা কজ আলফা ডিভাইডেড বাই ওমেগা ডি প্রমাণ। তো এই প্রমাণটা আমরা করব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আপাতত আমরা কি শিখলাম? পৃষ্ঠ টান। এখন শুধু এই 3টা দিলাম, বাকি এগুলোতে দাগ দিচ্ছি না কেন? ওগুলো হচ্ছে সেকেন্ড, মানে আমরা দুইটা ভাগে ভাগ করছি যে, তো প্রথম ভাগের মধ্যে শুধু আমাদের এইগুলো পড়ে, এগুলো পড়ে না। তো তোমরা এগুলো পড়ে, এগুলো এমনিতেই যখন আমি ক্লাসগুলো নিব তখন হয়ে যাবে। তোমরা চাইলে প্রশ্নগুলো খাতার মধ্যে এমনি উঠে রাখতে পারো, কারণ হয়তো এটা প্রশ্ন মুছে দিব, পরবর্তী ক্লাসে প্রশ্ন নাও থাকতে পারে, আর থাকলে তো ভালো। তারপরে চাপের তীব্রতা, এই যেটা তোমরা করবা, তরল ও গ্যাসের পদার্থের পার্থক্য। তারপরে পরম চাপ, এগুলো পরে। আচ্ছা, এগুলো সব কিছুই পরে। হ্যাঁ, তাহলে এটা ছিল হচ্ছে এই অধ্যায়ের একদম বেসিক জিনিস। শুধু এই অধ্যায়েরই না, এই বইয়ের বেসিক। এই বইয়ের ক্ষেত্রে ম্যাথ করতে যখন যাবা, এটার মধ্যে যে জিনিসগুলো করালাম বা বললাম, বুঝালাম, এই সেম জিনিসগুলোই তোমাদের পরবর্তী অধ্যায়গুলোর মধ্যে ম্যাথে পাবা, প্রমাণে পাবা, বিভিন্ন জায়গায় পাবা। বুঝা গেছে? এই জন্য এই অধ্যায়টা একদম সুন্দরভাবে খাতার মধ্যে পরিষ্কার করে নোট করে রাখবা। প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, কোনো কিছু জানার থাকলে আমি তোমাদেরকে সেটা জানাই দেব। ঠিক আছে? তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে এই অধ্যায়ে মানে পরবর্তী ক্লাসে রুটিন অনুযায়ী। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।